দেখতে দেখতে দিন 15 দেদারসে কেটে গেল। তোরার পরীক্ষাও শেষের দিকে। আজকের পরীক্ষাটা দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে। টানা কয়েক ঘন্টা পরীক্ষা দিয়ে বেরোলো তোরা আর ফারিহা। ফাইলটা হাতে নিয়ে বেরোচ্ছিল। দুজনেই বেশ ক্লান্ত। এই কয়দিনে তোরার সাথে ফারিহাও পুরো দমে পড়াশোনা করেছে, যার দরুন আশানুরূপ ভালোই হয়েছে প্রতিটি এক্সাম। সাদমান কি চলে গেছে? তোকে বলেছি না, ওর নামটাও আমার সামনে নিবি না। তোরা ভারী প্রশ্বাস ফেলল। আর ভালো লাগে না এভাবে। ফারিহা আর সাদমান তোরার জীবনের নিরবিচ্ছিন্ন অংশ হয়ে গেছে। দুজনের সাথেই বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কের গভীরতায় মিশে গেছে ও। এখন ওদের দুজনকে ছাড়া কিছুতেই আর ভালো লাগে না। এতগুলো দিন পার হয়ে গেল। শুরুতেই সাদমানের এড়িয়ে যাওয়াতে ফারিহা বেশ মনক্ষুণ্ণ ছিল। বার কয়েক চেষ্টা করেছে ওকে বোঝানোর, কথা বলার, কিন্তু সাদমান যেন নিজেকে গুটিয়ে নিয়েছে একেবারে, কিছুতেই ধরা দেয় না। অবশেষে ফারিহাও একই কাজে শুরু করলো। দুজন দুজনের সাথে কথা অবধিও বলে না কতগুলো দিন। আর কতদিন এমন করবি তোরা? হয়েছেটা কি সেটা তো বুঝতে পারলাম না। তো সেটা তোর ওই গুণধর বন্ধুকেই জিজ্ঞাসা কর গিয়ে। অনেক দেখেছি ওর ঢং। আর না, পেয়েছেটা কি? যা খুশি করুক। ওই একটা ছেমড়ি জুটাইছে না, ওই যে ফিচুন্নির সাথেই ঘুরুক না। বলেই দ্রুত পায়ে হাঁটা ধরলো। তোরাও পা বাড়ালো ওর সাথে। এদের দুজনকে নিয়ে করবেটা কি? বেশ খানিকটা পথ এগিয়ে গেট থেকে বেরোলে সামনে তাকিয়ে দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না ফারিহা, বরং আরো জোর পায়ে হাঁটা শুরু করলো। তোরা ওকে কিছু বলবে তার আগেই সাদমান বলল, পরীক্ষা কেমন দিলে তোরা? চোখে মুখে বেশ জড়তা। এক হাতে ফাইলটা চেপে ধরে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। ফারিহা এগোতে নিলেই তোরা হাত ধরে থামালো। তাই গতি থামলেও তাকালো না ফারিহা। হ্যাঁ, ভালোই দিয়েছি। তোমার কেমন হলো? ভালো। ছোট জবাব সাদমানের। মুখয়াব জুড়ে অস্বস্তি আর দমনা ভাব। বার দুয়েক ফারিহার দিকে তাকালো আর চোখে, কিন্তু ফারিহা ফোনের স্ক্রিনে মুখ গুজে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ আমতা আমতা করে সাদমান বলল, এখন কি বাড়িতেই ফিরবে? এসব আজাইরা পেঁচাল তাড়াতাড়ি শেষ কর, বাড়িতে ফিরতে হবে আমাকে। তোরার জবাবের আগেই খিটমিট করে বলল ফারিহা। সাদমান তাকালো কিঞ্চিত চোখ ঘুরিয়ে। সেই চোখে স্পষ্ট দুঃখ, ক্লেশের ছাপ। কিছু একটা বলতে নিলেও বলল না যেন। এরই মাঝে আবারও একটা বাইক এসে থামলো ওদের সামনে। টি শার্ট আর নর্মাল প্যান্ট পরা বেশ লম্বা চওড়া একটা ছেলে। ওকে দেখতেই ফারিহা গাল প্রসারিত করে হাসলো। তোরার দিকে তাকিয়ে বলল, আমি তাহলে গেলাম, তোরা সাবধানে ফিরে যাস কেমন? বলেই কালো রঙের বাইকটাতে চড়ে বসলো। আগন্তুক ছেলেটার কাঁধে হাত রাখতেই সাই করে বাতাসের বেগে তাল মিলিয়ে চলে গেল দৃষ্টি সীমানার বাইরে। সাদমান নিষ্পলক তাকিয়ে থাকলো ফারিহার যাওয়ার পানে। খানিক চেয়ে চট করে চোখ ফিরিয়ে নিল। তোরার দিকে তাকাতেই অনিচ্ছা সত্ত্বেও হাসল মৃদু। তবে সেটা যে জোরপূর্বক হাসি তার চক্ষু গোচর হলো না তোরার। তবুও মুখে কিছু বলল না। আচ্ছা, তুই আর দেরি করিস না, আমিও আসি, হ্যাঁ? বলেই সৌজন্যবোধ দেখানো ভাবে হেসে পা বাড়াতে নিলে তোরা ওকে থামিয়ে দিয়ে বলল, সাদমান একটু দাঁড়াও। পা থামিয়ে তাকালো সাদমান। চোখে কিঞ্চিত কৌতূহল আর ঠোঁটে বিস্তর অস্বস্তি নিয়ে তাকালো। তোরা ওর দিকে চেয়ে কোনো রকম জড়তা ছাড়াই স্পষ্ট করে বলল, তোমার সাথে কিছু কথা আছে। তোমার কি সময় হবে? হ্যাঁ, বলো না, কি বলবে? সাদমান তার স্বভাবসুলভ হাসি দিয়ে বলল। তোরা খানিক এগিয়ে এলো। রাস্তার পাশে নিরিবিলি একটা স্থানে দাঁড়ালো। সাদমানও সাথে আসলো। তোরা বলল, তোমার কি হয়েছে বলো তো? বেশ কিছুদিন ধরেই দেখলাম তুমি বেশ আনমনা থাকো। আমাদের সাথে ঠিক করে কথা বলো না, স্পষ্ট এড়িয়ে চলো। ফারিহা বার কয়েক বলেছে আমায়, তোমার সাথেও কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তুমি ওকে এড়িয়ে গেছো। প্রথমে ভেবেছিলাম হয়তো একটু স্ট্রেসে আছো বা আন্টির জন্য টেনসড, কিন্তু এতগুলো দিন পার হয়ে গেল, এখন তো ফারিহাও একই রকম ব্যবহার শুরু করেছে। তাই আমি জোর দিয়ে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, আসলে কি হয়েছে তোমাদের? সাদমান নিঃশব্দে শুনল তোরার কথা। মুখায়বে বিস্ময় প্রকাশ না হলেও তোরার প্রশ্নে সে বেশ ইতস্ত বোধ করছে, সেটা ওর চোখেই দৃশ্যমান। তবুও তোরা আর চুপ করে রইল না।
আবারও বলল, তোমার এহেন আচরণের কারণটা কি জানতে পারি? নাকি ফারিহার কথায় সত্যি ধরে নেব যে আমাদের সাথে থাকতে তোমার আর ভালো লাগে না, বিরক্ত হও তুমি? সাদমান হক চকালো, অপ্রতিভ দৃষ্টিতে তাকালো, চট করে বলল, না না, কি বলছো? এমনটা আমি ভাবতেও পারি না। তুমি তো জানো আমি তোমাদের ছাড়া কারোর সাথে ঠিক করে কথাটাও বলতে পারি না। আমার লাইফে মা আর ছোট বোন বাদে তোমরাই আছো, এমনটা ভুলেও যাইও না। খানিক থেমে নিজেই আবারও বলল, আর ওই তিথি তো শুধু নোটস নেওয়ার জন্যই আমার সাথে 2 দিন দেখা করেছিল, এ বাদে ওর সাথে তো তেমন কিছুই না। শেষের কথাটা খানিকটা গলার স্বর নামিয়ে বলল। তোরা আবারও সাবলীল স্বরেই জিজ্ঞাসা করলো, তাহলে এহেন আচরণের কারণ আর এড়িয়ে চলাটা ফারিহার ক্ষেত্রে বেশি করছো? তোমার ব্যবহারও বেশ আহত, মুখে না বললেও স্পষ্ট বোঝা যায়। সাদমান মাথা ঝুঁকিয়ে নিল, উত্তর দিতে যেন অনীহার থেকে জড়তা বেশি, কথার মার প্যাঁচ ধরতে পারছে না। খানিক আমতা আমতা করলো অস্থির চিত্তে। তোরা ওই চেহারাটা ভালো মতো পরখ করলো, কি বুঝলো ওই জানে। সাদমানের জবাবের জন্য অপেক্ষা না করেই নিজেই যাওয়ার জন্য উদ্যত হয়ে বলল, সমস্যা থাকলে থাক, উত্তর দিতে হবে না। আমি কথাগুলো এভাবে বলতে চাইনি, তবে তোমাদের দুজনের হুট করে এমন গুটিয়ে যাওয়ায় আমি অনেক দুঃখ পাচ্ছি। ভার্সিটিতে বন্ধু বলতে তো তোমরা দুজনই। থাক, আজকে আসি, এমনিতেও দেরি হয়ে গেছে অনেকটা। কিছু একটা বলতে গেলেও বলল না তোরা। অদ্ভুত একটা জড়তা কাজ করলো। ফাইলটা হাতে ধরে এগোতে নিলে পেছন থেকে সাদমানের ডাকে থেমে গেল। তোরা! ঘুরে দাঁড়ালো, কিঞ্চিত ভুরু উঁচিয়ে প্রশ্নবিদ্ধ চাহনি দিয়ে তাকালে। সাদমান আমতা আমতা করে বলল, ওই ছেলেটা কে? ফারিহা যার সাথে গেল? মুখ ভর্তি জড়তা ঘিরে ধরল সাদমানকে। এইটুকু প্রশ্ন করতেই যেন মিইয়ে যাচ্ছিল। তোরা স্থির তাকিয়ে রইল খানিক। বলেছিল তো ওর কোনো কাজিন এসেছে, হয়তো সেই হবে। ছোট জবাব দিল তোরা। সাদমান আর কথা বাড়ালো না। তোরাকে বিদায় দিয়ে নিজেও হাঁটা ধরলো বাড়ির পথে। তোরা সাদমানের যাওয়ার পানে আহান এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবলো। মাথার ভেতরে তার কিছু একটা চলছে, হয়তো স্পষ্ট না, তবে খুব গোজা মিলে আছে কিছু। বুড়ি, এখানে কি করছিস? সুপরিচিত কণ্ঠস্বরে ঘুরে তাকালো তোরা। ফাইলটা এক হাতে চেপে এগিয়ে গেল হাসি মুখে। এই তো একটু কাজ ছিল। তুমি কি এখন বাড়ি ফিরবে ভাইয়া? মাহিদ হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে চাবিটা বের করলো। এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ, তবে তার আগে তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, চল। তোরা দ্বিমত করলো না। গাড়ির দরজাটা খুলে বসতে বসতে বলল, আজকে তাড়াতাড়ি ফিরছো যে? হ্যাঁ, আজই তো লাস্ট এক্সাম, আর ডিউটিও ছিল না আমার। গাড়ি চালাতে চালাতে বলল। তোরা খানিকক্ষণ চুপ থেকে তারপর খানিক ক্ষীণ মতো হয়ে বলল, মানে আজকে কি সবারই তাড়াতাড়ি ছুটি? মাহিদ ঘাড় ঘুরিয়ে তাকালো একবার তোরার কৌতূহলী চেহারার দিকে, গাল ছড়িয়ে হাসলো। সরাসরি বলল না, তোর বর কখন ফিরবে সেটা তো জানতে চাইছিস? অপ্রস্তুত হলো তোরা, বেশ লজ্জাও পেল। যতই হোক, বড় ভাইয়ের সামনে এভাবে ওনার কথা জিজ্ঞাসা করতেও কেমন যেন লাগে। তবুও কপট রাগ দেখিয়ে বলল, মোটেও না, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ, জানি তো তোর বরের আজ ফিরতে দেরি হবে, ডিপার্টমেন্ট হেড বলে কথা। প্রফেসর সাহেবের আজ অনেক কাজ বেশি। ঠোঁট গোল করলো তোরা, বলল, তারপর চুপ করে কিছু একটা ভাবতে লাগলো। আর মাহিদ বলল, সমস্যা নেই, কাল থেকে ফ্রি আছে তোর বর, আঁচলে বেঁধে রাখিস মন মতো। তোরা কিং কর্তব্য বিমূঢ় হলো। লজ্জায় গাল গরম হলেও রাগ দেখিয়ে মাহিদের বাহুতে দুটো চাপ্পড় বসিয়ে দিয়ে বলো, তুমি প্রচন্ড বাদর ভাইয়া, খুব খারাপ হচ্ছে কিন্তু। হ্যাঁ করে উচ্চ স্বরে হেসে উঠল মাহিদ। তোরাকে আর ঘাটালো না। মাঝ রাস্তায় একবার গাড়ি থেকে নামিয়ে পানি কিনে আনলো তোরার জন্য। তারপর একেবারে তোরাকে বাড়িতে রেখে আবারও ফিরে আসলো। ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছে আর মুভি দেখছে তোরা আর রাইমা। চুমকিকে ফ্লোরে বসে সবজি কাটছে আর হাঁ করে তাকিয়ে আছে টিভির দিকে।
সময়টা প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সোফাতে বসে পা দুলাচ্ছে আর টিভি দেখছে তোরা। টি টেবিলের ওপরে কফি আর ড্রাই ফ্রুটও রাখা। আহান ফিরেছে সন্ধ্যার দিকে, এসে নাস্তা করে ঘুমিয়েছে। তোরা একবার গিয়েছিল সন্ধ্যার দিকে, ডাকতে চেয়েছিল, তবে কি মনে করে যেন ডাকেনি। লজ্জা কাটিয়ে উঠতে পারছে না সে। আহান যতই স্বাভাবিক ব্যবহার করুক, তোরা কিছুতেই লজ্জা কাটিয়ে উঠতে পারছে না। আহান যথেষ্ট স্বাভাবিক থাকলেও তোরার ভাব ভঙ্গিতে বেশ জড়তা। আহানকে দেখলে আগে ঝগড়া করতে ইচ্ছে হতো, কিন্তু এখন লজ্জা লাগে, শুধুই লজ্জা লাগে। হৃদযন্ত্রে ধুকপুক ধুকপুক আওয়াজ হয়। মনে হয় আহানও হয়তো শুনে ফেলবে সেই শব্দ। হঠাৎ করে দরজার বেলটা বেজে উঠতেই ধ্যান ভাঙল। রান্নাঘর থেকে রুবি খাতুনের গলা ভেসে এলো, চুমকি দেখতো মা, কে এসেছে। তোরা উঠতে গেলেও চুমকি ওকে থামিয়ে দিয়ে নিজেই গিয়ে খুলল। দরজা খুলতেই হুড়মুড়িয়ে প্রবেশ করলো এক মহিলা। দেখতে মাঝবয়সীদের চেয়েও একটু বেশি বয়স্ক, মোটাসোটা গড়নে। ভেতরে ঢুকতেই এদিকে ওদিকে আসলো। রাইমাকে দেখে বলল, তুমি রাইমা না? জি হ্যাঁ। খানিক হেসে উঠল রাইমা। মহিলা আবারও বলল, আমাকে চিনতে পেরেছো তো? আমি ওই 3 নাম্বার গলির ফ্ল্যাটেই থাকি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি তো এর আগেও 2 দিন এসেছিলেন আমাদের বাসায়। ভদ্র মহিলা যেন খুশি হলো বিস্তার। সোফাতে বেশ আয়েসি ভঙ্গিতে বসে খোশ মেজাজে বলল, আগে তো এদিকে আসতাম প্রায়। হাঁটুতে যা ব্যথা বেড়েছে, হাঁটতে পারি না ঠিক করে, উঠতে গেলেই চিনচিন করে ওঠে। আর বাড়ি থেকেও বেরোই না তেমন। আজ কি মনে করে হাঁটতে বেরিয়েছি একটু, এই জন্য। আর সন্ধ্যাও হয়ে গেল, তাই ভাবলাম এতদূর যখন এসেছি তোমাদের সাথে একটু দেখা করেই যাই। একদমে কথাগুলো বলল মহিলা। এরই মাঝে রান্নাঘর থেকে রুবি বেরিয়ে এলে ওনাকে দেখে বলল, আরে আপা, কেমন আছেন? এতদিন পর যে। এই আসি ভালো মন্দ দিয়েই, এতদিন পরেই আসলাম। আর কি করব, অসুস্থ হয়ে গেছি এখন। সিঁড়ি বেয়ে 4 তলা থেকে নামতে ইচ্ছে করে না, আর এদিকে আসাও হয় না। আজকে এলাম, তাই ভাবলাম একটু দেখা করেই যাই। যাক, ভালো করেছেন, আপনি এসেছেন, খুব ভালো লাগলো। চুমকি, আপার জন্য চা করে আন। রুবির কথায় চুমকি মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে গেল। রুবি এগিয়ে এসে বসতেই ভদ্র মহিলা বলল, তা আহান বিয়ে করেছে শুনলাম, ফ্ল্যাটের এক ভাবি বলছিল। ওর বউ কোথায়? আহানের বউকে দেখতেই তো এলাম। রুবি সম্মতি সূচক ঘাড় নাড়ালো, তোরাকে দেখিয়ে দিয়ে বলল, ও তোরা, আহানের বউ। মহিলা এতক্ষণে তোরার দিকে তাকালো, এসে থেকেই নিজের বকবক করে যাচ্ছিল। তোরাকে দেখতেই পা থেকে মাথা পর্যন্ত নজর বুলালো। চুমকি চার নাস্তার ট্রেটা এনে সামনে রাখলে মহিলা নিজে থেকেই চায়ের কাপ তুলে নিল। রুবি ইশারা করলো, তোরা এসে বসলো পাশে। ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে চুপচাপ। ভেতরে ভেতরে খুব অস্বস্তি হচ্ছে, কারণ যখন থেকে রুবি বলেছে তোরা আহানের বউ, তখন থেকে কেমন করে তার দিকেই তাকিয়ে আছে। চায়ের কাপে চুমুক দিয়ে রাইমাকে উদ্দেশ্য করে বলল, বাবা, রাইমাও তাহলে মা হতে চলেছে? বাবা, খুব ভালো লাগলো, বেঁচে থাকো। তোরা খানিক হতবাক হলো। মহিলার কথাবার্তা কেমন যেন অদ্ভুত লাগছে, কেমন যেন মুখের ওপরে সব বলে দেওয়া পাবলিক টাইপ। অবশ্য রাইমার দৈহিক গড়নের পরিবর্তন হয়েছে অনেকটা। ফুলে ওঠা পেট দেখে যে কেউই বলে দিতে পারবে যে সে সন্তান সম্ভবা। সাথে অনেক গোলুমুলুও হয়েছে। তোরার তো ইচ্ছে হয় বারবার রাইমার গাল দুটো টেনে দিতে। তা তোমার কি খবর? বিয়ে তো হয়েছে অনেক দিনই শুনেছি। তোরা চকিত হয়ে তাকালো। ওনার কথার কি জবাব দিবে বুঝে উঠতে না পেরে এলোমেলো ঘাড় দুলালো। মহিলা তার ভারী গলায় বলল, তাহলে তুমি সুখবর কবে দিচ্ছ? বাচ্চা নিয়ে ফেলবা তাড়াতাড়ি। আজকালকার পুরুষের ঘরে বউ থাকতেও বাইরে ছো মারার অভ্যাস আছে। যদিও আহান মোটেও সেই রকম ছেলেদের মধ্যে পড়ে না, তবুও স্বামীকে নিজের হাতে রাখার ফর্মুলা হলো বাচ্চা। তাহলে স্বামী সবসময় ঘরমুখই থাকবে। তোরার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যায়, নয়তো এখান থেকে পালিয়ে যায়। শাশুড়ি ননদের সামনে এই ধরনের কথা শুনে তাকাতে পারছে না মুখ তুলে। রুবি খাতুন অপ্রস্তুত হাসল। এই মহিলার কথা পড়ার সকলেই জানে,
যাকে তাকে যা তা বলে দেয়। কার বাড়ি কি হলো, কার সাথে কার বিয়ে হলো, কে চলে গেল, এসবের খবর রাখাই তার একমাত্র কাজ যেন। তা আপনার বাড়ির সবাই কেমন আছে? সব ভালো তো? রুবি খাতুন জিজ্ঞাসা করলো। উনিও তোরাকে আর কিছু না বলে গল্প শুরু করলো রুবির সাথে। হাঁপ ছেড়ে বাঁচল তোরা। মহিলা আরো ঘন্টাখানেক গল্প করে তবেই বেরোলো। তবে যাওয়ার আগে তোরাকে ডেকে বলেছে, শোনো মেয়ে, যে যাই বলো তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলবা, বুঝেছো? তাহলে স্বামী আঁচলে আঁচলে থাকবে, যা বলবা শুনবে। আদর সোহাগ করতে এলে একদম বাধা দিও না, কেমন? মনে রেখো, স্বামীর ভালোবাসা বেশি বেশি পেতে হলে বাচ্চা দিতে হবে। তোরা শুধু ঘাড় নাড়িয়েছে প্রতি উত্তরে। কেমন কঠিন কঠিন কথা বলে গেল। শুরুতে লজ্জা পেলেও পরে মনে হলো একেবারে খারাপ বলেনি মহিলাটা। তবে সেসবের আর বেশিক্ষণ মাথায় রাখলো না। আবারও টিভি দেখতে শুরু করলো রাইমার সাথে। থপ করে ফোনটা খাটের ওপরে রাখলো আহান। বেশ বিরক্ত লাগছে। তোরা মেয়েটাকে হাতের কাছে পাওয়াই যাচ্ছে না। এমনিতেই তো আসতে চায় না, আবার রাইমাকে পেয়ে সারা দিন ওর গলায় গলায় ঘুরে বেড়াচ্ছে। রাত 11টা বেজে গেছে, অথচ ঘরে আসার নামই নেই। খানিক বসে থেকে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে রাইমার ঘরের দিকে গেল। দরজাটা আধ খোলা দেখে নক করলো দরজায়। কে? আহান, আয় ভেতরে আয়। রাইমার গলা আসলো ভেতর থেকে। আহান দরজাটা পুরো খুলে ঘরে ঢুকে দেখলো রাইমার খাটে বসে ফোন টিপছে, আর তোরা পাশেই শুয়ে আছে। শুয়ে শুয়ে বললে ভুল হবে, ও তো ঘুমিয়েই আছে। আহান ভীষণ ক্রুদ্ধ হলো। তাকে অপেক্ষায় রেখে ঘুমানো হচ্ছে এখানে আরামে? ঘুমানো বের করছি। চোখ মুখ স্বাভাবিক রেখে এগিয়ে গেল সামনের বুক সেলফের দিকে। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটা বই বের করলো। বইয়ের পৃষ্ঠা খুলতে খুলতে আর চোখে তাকালো রাইমার দিকে। ও অন্যদিকে ঘুরে ফোন টিপতে ব্যস্ত। আহান পা টিপে আস্তে করে তোরার কাছে এগিয়ে গিয়ে ওর কোমরে সজোরে একটা চিমটি দিয়ে তড়িৎ বেগে আবারও সরে আসলো। ঘুমের মাঝে পেটের কাছে খুব জোরসে লাগায় হুড়মুড়িয়ে চেঁচিয়ে উঠল তোরা। বাবা গো, মা গো, আমার পেট ফুটো হয়ে গেল গো। তোরার আকস্মিক চিৎকারে ভড়কে গেল রাইমা। ফোন রেখে ব্যস্ত স্বরে তোরাকে বলো, কি হয়েছে তোরা? কি হলো, চেঁচাচ্ছিস কেন? তোরা এখনো আহানের চিমটি দেওয়ার জায়গায় হাত দিয়ে ডলছে। খুব জোরেই লেগেছে। ইস, ফুটো হয়ে গেল পেটটা। আহানের ভীষণ হাসি পেল, তবুও ঠোঁট চেপে স্বাভাবিক গলায় গাম্ভীর্যের সঙ্গে বলল, কি সমস্যা? এভাবে মাঝরাতে চেঁচাচ্ছ কেন তুমি? আহানের ধমকানির স্বরে তোরা অসহায় চোখে তাকালো ওর দিকে। কাঁদো কাঁদো গলায় বলল, আমার পেটে পিঁপড়ে কামড় দিয়েছে, খুব জোরে কামড়েছে, ফুটো হয়ে গেল আমার পেট। বলেই ভ্যা করে কেঁদে উঠল। তোরার কান্না দেখে রাইমা বেশ অস্থির হয়ে গিয়ে এগিয়ে গেল। ওকে ধরে বলো, কোথায় লেগেছে দেখি? থাক, কাঁদিস না বোন, ঠিক হয়ে যাবে। আমি তো বিছানা ঠিক করেই ঝেড়েছি, পোকা তো দেখতে পেলাম না। আহান এবার ওদের কথার মাঝেই বলল, ভুলভাল স্বপ্ন দেখেছে হয়তো, ওর তো অভ্যাস আছে। সকালে ঘুম থেকে ওঠে বলে ভূত আর পায়ে ওর নাকি সুড়সুড়ি দিয়েছে। আজ আবার পিঁপড়ে ঘাড়ে দোষ চাপাচ্ছে। ঠিক আছে আপু? রাইমার হাসি পেলেও মুখ টিপে রাখলো। বেচারি কিভাবে কাছে, আর ও হাসলে নিশ্চয়ই কষ্ট পাবে। তোরাকে সান্ত্বনা দিয়ে কিছু বলবে, তার আগেই আহান বলো, নিজে তো রাতভর হাত পা ছোড়াছুড়ি করবা, আবার ভুলভাল কথা বলে অন্যের ঘুমটাও হারাম করবা। তোরার ভীষণ মন খারাপ হলো। সত্যি পিঁপড়ে কামড়েছে তাকে, এখনো ব্যথা করছে। জায়গাটা পেটে না হলে তো দেখিয়ে দিত, নিশ্চিত লাল হয়ে গেছে। খানিক মুখটা ভার করে বসে ভাবলো, তবে তা ঘুমানোর আগে একেবারে সুবিধার নয়। হাত পা ছোড়াছুড়ি করার অভ্যাসটা খুব তার। এমতা অবস্থায় যদি রাইমার কোথাও লেগে যায়। ঘুমো ঘুমো চোখে খাট থেকে নেমে দাঁড়ালো তোরা। আপু, আমি বরং ঘরেই ঘুমাই, তুমি থাকো, হ্যাঁ? বলেই ঢুলতে ঢুলতে বেরিয়ে গেল। আহান ওর যাওয়ার পানে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বইটা ভাঁজ করে নিজেও বেরিয়ে গেল। তোরা ঢুলু ঢুলু পায়ে ঘরে ঢুকতেই আহান পেছন থেকে ধপ করে দরজাটা বন্ধ করে দিল। হক চকিয়ে তাকালো তোরা।
আহান চোখ দুটো ছোট করে নিচের ঠোঁটটা কামড়ে রেখে ভীষণ কড়া চাহনিতে তাকিয়ে আছে ওর দিকে। তোরা বিব্রত হলো খানিকটা। বেটা রেগে আছে, কিন্তু কেন? ও তো আজ একটা অকাজও করেনি। আহানকে এগিয়ে এসে আরো কিছু বলার সুযোগ না দিয়ে তোরা ওয়াশরুমে ঢুকে পড়ল। মিনিট পাঁচেক বাদে ফ্রেশ হয়ে বেরোলে দেখলো আহান খাটে আধ শোয়া হয়ে সেই বইটাই নাড়াচাড়া করছে। তোরা চুল বেঁধে খাটের উপরে উঠে বসলো। আহান তাকাচ্ছেও না ওর দিকে, নিজের মতো করেই বই খুলে পায়ের উপরে পা তুলে নাচাচ্ছে। তোরার মনক্ষুণ্ণ হলো খানিক, একটা বারও তাকাচ্ছে না বলে। রাইমার সামনেও কেমন যেন ধমকাধমকি করলো। পরেক্ষণেই ভাবলো তাতে কি ভালোই হয়েছে, তোরা তো নিজেই পালিয়ে বেড়াচ্ছিল আহানের থেকে। কিন্তু তাও এবার তোরার একেবারেই ভাল লাগছে না। আহান কেন তাকাচ্ছে না ওর দিকে, কেন কথা বলছে না, কেন জড়িয়ে ধরছে না? মন খারাপ হলেও প্রকাশ করলো না, ওপাশ করে শুয়ে পড়লো চুপচাপ। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমও এলো না। একবার ঘুম ভেঙে যাওয়ায় কিছুতেই আর ঘুম আসতে চাইছে না। শুয়ে থেকে খানিকটা ছটফট করে উঠে বসলো তোরা, আর চোখে তাকালো এখনো বই নিয়ে স্থির বসে থাকা আহানের পানে। রাগ অভিমানে মিশ্রিত বোধ অনুভূতি হলো। কথা বলার প্রবল ইচ্ছে হলেও এক প্রকার জড়তা কাজ করছে। বারবার সন্ধ্যায় ওই মহিলার বলা কথাগুলো মনে পড়ছে। তবে সত্যি কি বাচ্চা না দিলে আহানও তাকে ভালোবাসবে না? এখনই তো কেমন যেন গোমরা মুখ করে বসে আছে, আর কিছুদিন গেলে তো তাকাবেও না। অহেতুক চিন্তা মাথায় জড়ো হলো, আর চোখে তাকাচ্ছে বারবার আহানের দিকে। এভাবে চোরের মতো তাকাচ্ছ কেন? বইয়ের চোখ রেখেই আহান বলল। তোরা চমকালো, কিন্তু তা বহিঃপ্রকাশ না করে ধিমি স্বরে বলল, ঘুমাচ্ছেন না কেন? তাতে তোমার কি, তুমি চুপচাপ ঘুমাও। কাটকাট গলায় বলল আহান। তোরার মন আচমকায় খারাপ হয়ে গেল আহানের এরূপ বাচন ভঙ্গি দেখে। ঠোঁট গুজে রইল। আবারও একইভাবে বলল, কি হয়েছে আপনার, এমন কেন করছেন? আহান তবুও তাকালো না, বইয়েই মুখ গুজে রেখে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, আমার কি হয়েছে তাতে কি কারোর যায় আসে? আপুর সাথে থাকো গিয়ে। তোরা ছলছল নয়নে তাকালো। আহান এভাবে কেন কথা বলছে? একটু না হয় থেকেছিল রাইমার সাথে। তীব্র মন খারাপ ঠেলে তবুও ধরা গলায় বলল, আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমার সাথে খারাপ ব্যবহার করছেন আপনি? বলেই ঠোঁট ভেঙে বসে রইল। আহান বইটা ভাঁজ করে তাকালো তোরার দিকে। বেচারি মুখ ঠোঁট ফুলিয়ে বসে আছে, চোখ দুটো পানিতে টইটম্বুর যেন। একটা টোকা দিলেই গড়িয়ে পড়ার অপেক্ষায়। আহান ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে পাগলি। হাত বাড়িয়ে তোরার কোমরটা চেপে এক টান দিয়ে নিজের সাথে চেপে ধরল। বৃদ্ধা আঙ্গুল ওর থুতনিতে রেখে আলতো করে ঘষে দিয়ে বলল, এত বোকা কেন তুমি, কিছু বোঝো না? তোরা প্রতিউত্তর করলো না, নিঃশব্দে ফ্যাল করে তাকিয়ে রইল। আহান থুতনিতে চাপ গাঢ় করে বলল, আর একদিন যদি দেখেছি আমাকে ছেড়ে অন্য ঘরে গিয়ে শুয়েছ, তাহলে আজ তো শুধু চিমটি দিয়েছি, এবার ঠ্যাং খোড়া করে রেখে দেব। তোরার জলটা আলগা হয়ে গেল, চমকিত দৃষ্টিতে ছিটকে সরে গেল। কড়া চোখে তাকিয়ে আহানের দিকে আঙ্গুল উঁচিয়ে চিকন কণ্ঠে মৃদু চেঁচিয়ে বলল, এই আপনি আপনি আমাকে চিমটি দিয়েছিলেন তাই তো? কত বড় খারাপ হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে ভাবা যায়? আমাকে চিমটি দিয়ে আবার আপুর সামনে আমাকে আবল তাবল বললেন। খুব তো, আপনি আসলে একজন বজ্জাত মানুষ। একদমে হড়বড়িয়ে বলল তোরা। আহান জবাব দিল না, স্থির হয়ে বসে রইল বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে। স্থবির চাহনিতে তাকিয়ে শুধু তোরার কথাগুলোই শুনছে। প্রত্যুত্তর না পেলেও তোরা আবারও বলল, কি হলো, এখনো চুপ করে আছেন কেন? আপনার মতো জাদ্রেল আমি দুটো দেখিনি। আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেন। ঘুমটা তো ভেঙেই দিয়েছেন, আবার পেটটাও ফুটো করে দিয়েছেন। ইস, এখনো ব্যথা করছে আমার। বলেই ব্যথাতরুর মুখশ্রীতে তাকিয়ে পেটে হাত বোলালো। আহান চাপা হাসি দিল, তবুও জবাব করলো না। স্মিত হয়ে খানিকটা অবলোকন করলো তোরার অস্থির চিত্ত। জোরে সরে একটা নিঃশ্বাস ফেলে
এক হাত বাড়িয়ে দিয়ে বলল, ঝগড়া করো না, কাছে এসো, জড়িয়ে ধরো, দুটো চুমু দাও তো। হুট করে একরাশ অস্থিরতা জেঁকে ধরল তোরাকে। লজ্জায় আড়ষ্ট হলো, নড়াচড়া করলো না এক চুলও, ঠাই বসে রইল। স্থিরতার সঙ্গে কথার খেয়েও হারিয়ে ফেলেছে। আহান তোরার বাহু ধরে টেনে আনলো, সচকিত নয়নে তাকালো তোরা। আহান তোরার মুখশ্রী পর্যবেক্ষণ করে কপালের চুল কানের পিঠে গুজে দিয়ে বলল, আমার বলা দুটো শব্দই তো মিয়ে যাও একেবারে, আবার ঝগড়া করতে আসার সাহস হয় কিভাবে? হ্যাঁ? তোরা আর তাকিয়ে থাকতে পারল না, শ্বাস প্রশ্বাসে নিদাদে অতিষ্ঠ বোধ করলো। সরে আসতে গেলে আহান এক হাতে কোমরে, আরেক হাত ঘাড়ের পেছনে রেখে পেঁচিয়ে ধরল। আমার বউ, আমি চিমটি দেব, কামড় দেব, আদর দেব, যা খুশি করব, তোমার কি? কথার সাথে খুব তীব্রভাবে তোরা অনুভব করলো আহানের গভীর শ্বাস প্রশ্বাসের নিনাদ। উত্তপ্ত গরম শ্বাসে বুক ভারী হলো তারও, ঘন হয়ে আসলো প্রশ্বাস। আহান মুখ এগিয়ে আনলো তোরার গালের সাথে গাল ঘষে দিয়ে মোহগ্রস্ত গলায় বলল, সারাদিন পালিয়ে বেড়াও, এখন একটা চুমু দাও তো, বড় করে। তোরার দমটা বন্ধ হয়ে এলো। এলো থেলো অনুভূতিতে ঝিলিক দিয়ে উঠেছে সমস্ত কায়া। খামসে ধরল আহানের পরনের শার্ট, ঘাড় মৃদু কাত করে তোরার গালে অধর ছোয়ালো আহান। কয়েক পলক স্থির হলো নরম গালে আহানের পুরু স্পর্শের স্থায়িত্ব। ঘাড়ের পেছনে হাত রেখে শুইয়ে দিল তোরাকে। ওর ভরে আসা চোখে অনিমেষ চেয়ে বলল, দাও না রে একটা চুমু। মৃদু হাসলো চোখে, খিচিয়ে ধরল নয়ন। আহানের শব্দ বাক্য নেশার মতোই লাগছে। ঘাড় ওচালো সামান্য কম্পিত অধর যুগল এগিয়ে, উষ্ণ কাপা স্পর্শে ছুঁয়ে দিল আহানের থুতনি। তোরার এহেন হৃদয় স্পর্শী ছোট্ট চুম্বনে বেসামাল হলো আহান। এক ঝটকায় অবস্থান ঘুরিয়ে তোরার ছোট্ট শরীরটা রাখলো নিজের বুকের ওপর। তোরা সরে আসতে গেলে ঘাড়ের পেছনে হাতটা সন্তর্পণে রেখে টেনে নিল নিকটে, পুরো ঠোঁটের মাঝে আবদ্ধ করলো তোরার পাতলা কম্পিত অধর যুগল। হৃদবক্ষে টাইফুন তুলল তোরার। আহানের উথাল পাথাল চুম্বনে শ্রান্ত হয়ে গেল নরম দেহ। নরম আবেশে ছুঁয়ে দিতে লাগলো তার ওষ্ঠদয়। হাতের স্পর্শ ফিট থেকে নামতে নামতে কোমর পর্যন্ত গেল। নরম দেহে আরো চাপ দিয়ে মিশিয়ে নিল নিজের ভেতর। অবাধ্য স্পর্শে বিচরণ ছড়িয়ে গেল সারা শরীরে। বদনে ঝিলিক দিয়ে উঠল তোরার সমগ্র দুনিয়াটা। মিশে যেতে লাগলো, হারিয়ে যেতে লাগলো স্বামী নামক মানুষটির সর্বত্র ভালোবাসায়। অন্য এক দুনিয়ায় হালকা কমলা বর্ণের আকাশে তুলোর ন্যায় মেঘের বিচরণ। সূর্যের অস্তিত্ব সারা ধরণীতে ছড়িয়ে দিতে মত্ত। পরিস্ফুটিত ফুলের মতো স্নিগ্ধ সকাল একজোড়া চড়ুই দাঁড়ানো গাছটার ডালে বসে বসে ঝিমোচ্ছে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে দোতলা বাড়িটার সামনে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে উঠে দরজা ঠেলে চাপতেই মিনিট খানেকের মধ্যেই খুলে গেল। আরে সাদমান, আজ সকালবেলায় চলে এলে যে? জি আন্টি, আসলে পরীক্ষাটা শেষ হলো তো, তাই ভাবলাম এই কয়দিন ঝুমঝুমকে সকালে পড়িয়ে যায়, যদি আপনাদের আপত্তি না থাকে। রিমঝিমকে ঝুমঝুম বলায় বিব্রত হলো না। রিমঝিমের মা অনিতা এই কয়দিনে এতটুকু ভালো করে বুঝতে পেরেছে যে সাদমানের ঝিমঝিম নামটাই মনে রাখা হয়তো বেশি কষ্টসাধ্য। বরাবরই ঝুমঝুম বলে ফেলে সে। আরে না না, কোনো আপত্তি নেই, বরং আরো ভালো হলো। পড়ে পড়ে ঘুমায়, বেলা করে ওঠে। তুমি রোজ এসে ওই সময়ই এসো বাবা, বলে দরজা থেকে সরে সাদমানকে জায়গা করে দিল। সাদমান ঢুকতে ঢুকতে অনিতা আবারও বলল, তুমি বসো, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। সাদমান ঘাড় নাড়িয়ে সম্মতি দিয়ে পড়ার ঘরে টেবিলে গিয়ে বসলো। কৌতূহলী দৃষ্টি কিছু একটা খোঁজার নজর বোঝালো সারা বাড়িতে, তবুও ক্ষান্ত হলো না যেন। চুপচাপ টেবিলে বসে রিমঝিমের নোটবুক দেখতে লাগলো। সাদমান ওয়াহিদ, রাইট? ভরাট বয়স্ক পুরুষালী ব্যক্তির কণ্ঠস্বরে চমকিত নয়নে তাকালো। উপস্থিত ব্যক্তিকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। বসুন বসুন স্যার,
দাঁড়াতে হবে না বলেই এগিয়ে আসলো হালকা কমলা রঙের ফতুয়া আর সাদা প্যান্ট পরিহিত হাট্টা খাট্টা গড়নের লোকটি। ইনি ফারিহার বাবা। বেশ কয়েকবার দেখলেও সামনাসামনি কথা হয়নি সাদমানের। ফিরোজ ইসলাম এগিয়ে এসে সামনের চেয়ারটাতে বসতে বসতে বলল, আপনার আপত্তি না থাকলে কিছুক্ষণ গল্প করি আপনার সাথে? আপনার স্টুডেন্ট আসলেই চলে যাব, ঠিক আছে? শিওর? সাদমান অপ্রতিভ হলো, তবুও সৌজন্য হেসে ঘাড় নাড়িয়ে বলল, না না, আপত্তি নেই, বসুন না। আর আমাকে তুমি করেই বলবেন, আপনি আমার গুরুজন। ভদ্রলোক মাথা নাচিয়ে হাসল। বেশ গুরু গম্ভীর ভঙ্গিমা লোকটির কথাবার্তায়। সকলের সাথেই খুব কম কথা বলেই সাদমান জানে আজ হঠাৎ তার সাথে কথা বলার কারণটা ঠিক বোধগম্য হলো না। তো মিস্টার সাদমান ওয়াহিদ, বাড়িতে কে কে আছে? মা আর 7 বছর বয়সী একটা ছোট বোন। বাহ, বেশ বেশ। তোমার মাকে আমার সালাম জানাতে ভুলো না কিন্তু। সাদমান হাসলো শুধু, আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। এর মাঝেই অনিতা বেগম এসে দুজনকে চা দিয়ে গেল। ফিরোজ ইসলাম একের পর এক নানান প্রশ্ন করছে সাদমানকে, আর সাদমান উত্তর দিচ্ছে। ভেতর ভেতর জড়তা কাজ করলেও তা অভিব্যক্তিতে স্পষ্ট না। বেশ মিনিট 10 কথা বলার পর রিমঝিম এলো ঢুলতে ঢুলতে। দেখেই বোঝা যাচ্ছে জোর করেই তার ঘুম ভাঙানো হয়েছে। রিমঝিম এলে ফিরোজ ইসলাম উঠে দাঁড়ালেন। আচ্ছা, আমি তাহলে আসি, তোমার অনেকটা সময় নিয়ে ফেললাম। সাদমান হেসে ভদ্রতামূলক কথা বলে রিমঝিমকে পড়ানো শুরু করলো। পড়ানোর মাঝেই হঠাৎ করে জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়িতে কি গেস্ট এসেছে কোনো? মানে কোনো কাজিন? কলম থামিয়ে তাকালো রিমঝিম। ঘুমের দরুন চোখ দুটো এখনো খোলা। আলসে স্বরে বলল, হ্যাঁ, ওই তো ফারিহাপুর মামাতো ভাই, চিটাগাং থাকে। বলেই আবারও লেখা শুরু করলো। সাদমান খানিকক্ষণ চুপ থেকে আবারও বলল, ও, তা তোমার আপু কোথায়? ও কি কাল কোথাও গিয়েছিল? আপু তো ঘুমাচ্ছে। কাল কোথায় গিয়েছিল কিনা জানি না, তবে বাড়ি ফিরেছিল বিকালে। বলেই ফট করে সাদমানকে জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি এসব জিজ্ঞাসা করছেন যে? আপনার বান্ধবীর সাথে কি আপনার কথা হয় না? সাদমান ভড়কালো, তবে তার দমিয়ে গলা খাকারি দিয়ে বলল, না, তেমন কিছু না, তুমি ম্যাথ করো। আপনি কি এখন থেকে রোজ সকালেই পড়াতে আসবেন স্যার? ভীষণ আলস্যের ভঙ্গিমায় জিজ্ঞাসা করলো রিমঝিম। সাদমান ঘাড়টা ওপর নিচ সম্মতি দিল। রিমঝিমের মুখায়ব ভীষণ অসন্তুষ্ট দেখালো। এত সকাল করে উঠতে আর পড়তে বসার চেয়ে জঘন্যতম বিড়ম্বনা আর দুটো নেই বলে তার ধারণা। দুপুর বেলা করে খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে সকলে শুধু শুধু নয়, ইনসাফ মাহবুব ডেকেছে কিছু দরকারি কথা বলবেন বলে। আহান ঘরে বসে ভার্সিটির পরীক্ষার খাতাগুলো দেখছিল। এত ব্যস্ততার মাঝে ডাকায় তিনি বেশ বিরক্ত, তার মুখায়ব দেখেই স্পষ্ট। সিঙ্গেল সোফায় বসে চুপচাপ পায়ের ওপরে পা তুলে নাচাচ্ছে। তোরা আর রাইমা সোফাতে বসে ফুসুর ফাসুর গল্প শুরু করেছে। মিনু ফোন দিয়েছিল আজ সকালে। তোমরা এ ব্যাপারে কিছু জানো মা? ইনসাফ মাহবুবের কথায় সকুচিত হলো আমেনা খাতুন। পান খাওয়া অবস্থায় বলো, কই না তো, কিছু বলেছে? বার কয়েক মাথা নাড়ালো ইনসাফ, এক হাতে হেলান দিয়ে বসে বলল, সকালেই ফোন করেছিল। ফুয়াদ, মানে ওর বড় ছেলের বিয়ে, মাস দুয়েক আগেই ফিরেছে বিদেশ থেকে। হুট করেই বিয়ের আয়োজন করছে। সকালে মিনু ফোন দিয়ে বলেছে সকলকে কালকেই রওনা দিতে বলেছে। কালকে? খাগড়াছড়ি তো অনেক দূরের পথ, হুট করেই? রুবি খাতুন প্রশ্ন করলে। ইনসাফ বলল, হ্যাঁ তা তো বুঝেছি, কিন্তু মিনুকে তো চেনই, বারবার বলেছে তোমাদেরও ফোন দিবে বলল, ব্যস্ততার জন্য সময় হয়ে উঠতে পারেনি। কিছুদিন আগেই এসে ঘুরে গেল। যতদূর বড় হোক না কেন, বড় বোন তো, না গেলে তো কষ্ট পাবে। তোমরা কি কালই যাচ্ছ তাহলে বাবা? আহানের প্রশ্নে তোরা মুখ ফিরিয়ে তাকালো। ওর চোখে মুখে কেমন যেন বিরক্তি। ইনসাফ মাহবুব বলল, আমরা না, তুমিও যাচ্ছ। ওরা বারবার করে বলে দিয়েছে তোরা আর তোমাকে যাওয়ার কথা। আমার ভার্সিটি এক্সামের খাতাগুলো এখনো দেখা হয়নি। ছুটিও বেশি দিন নেই।
এর মাঝে বিয়েতে গেলে আমার কাজগুলো কে করবে শুনি? এতক্ষণ চুপচাপ শুনলেও রুবির মুখ থেকে খাগড়াছড়ির নামটা শুনে তোরার চোখটা বড় বড় হয়ে গেল। আহানকে আর বলতে না দিয়েই ও লাফিয়ে বলল, খাগড়াছড়ি? বিয়ে খাগড়াছড়িতে হবে? হ্যাঁ, মিনু ফুপুর বাড়ি তো খাগড়াছড়িতে। রাইমার কথা শুনে উত্তেজিত হয়ে উঠল তোরা, ব্যাকুল হয়ে বলল, বাবা আমি যাব, আমার কত শখ খাগড়াছড়ি ঘুরতে যাওয়া, কখনো যাইনি, আমি যাব, চলো না চলো না কালই যাই। তোরা উচ্ছ্বাসিত হওয়া দেখে হাসলো সকলে। ইনসাফ আহানকে উদ্দেশ্য করে বলল, দেখ তোরাও যেতে চাই, এই সুযোগে ঘোরাঘুরিও হবে, বিয়ের পর থেকে কোথাও তো যাওয়াই হয়নি, এই নিয়ে আর কোনো কথা আমি শুনবো না। বলেই উঠে দাঁড়ালো, ফোনটা বের করে কথা বলতে বলতে ঘরে গেল। অন্যরাও উঠে দাঁড়ালো, অনিচ্ছা সত্ত্বেও আহানকেও মানতে হলো। চোখ মুখ কুচকে আসে, তবে তোরা আর কি, ও তো আনন্দে রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। বাসের ঝাঁকুনিতে মৃদু নড়ে চড়ে উঠল তোরা, তবু ঘুম ভাঙার নাম নেই। আহান ভুরু কুচকে তাকিয়ে রইল, বা হাতের আঙ্গুল তুলে মুখে উপচে পড়া চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। তোরা মৃদু নড়চড় করে আবারও আহানের বুকের মধ্যে মিশে রইল। বাসের সিটে ঘাড় এলিয়ে দিল আহান। এই মেয়ে এত করে ঘুমাতে পারে, মাথায় আসে না আহানের। সেই রাত থেকে ঘুমে কাদা হয়ে আছে। আহান সরাতে গেলেও এক চুলও নড়াতে পারেনি ওকে। দুই হাতে আহানের পেটটা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ডান পাশটা অসাড় হয়ে গেছে আহানের, কিন্তু তোরার ঘুমন্ত মুখটা দেখে আর ওকে সরানোর ইচ্ছে হলো না। কতক্ষণ ধরে যে তাকিয়েছিল তোরার মুখের দিকে, সে সময় বিয়ে হিসাবি। তোরার মুখের দিকে তাকিয়ে থেকে টুক করে একটা চুমু দিলে তোরা নড়ে চড়ে উঠল। তোরার ঘুমন্ত চোখের পাতায় আবারও আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো আহান। এই দিয়ে যে কতবার তোরার মুখশ্রীতে অধর ছুঁয়ে দিল তা হয়তো আহানেরও হিসাব নেই। কিন্তু সেই বা কি করবে? তোরার গোলগাল মুখটা যখন ঘুমে বোধ থাকে, নিজের ঠোঁট কামড়ে মৃদু বন্ধ নিঃশ্বাস ছাড়ে। আহান বড্ড বেসামাল হয়ে যায়। আদুরে মুখখানা দেখলে বারবার ছুঁয়ে দিতে মন চায়। বাসটা আবারও ঝাঁকি দিয়ে উঠলে ঘুম নড়বড়ে হলো তোরার। চোখটা বন্ধ রেখেই উষ্ণ আলিঙ্গনের স্পর্শ টের পাচ্ছে তোরা। ফুরফুরে হাওয়ার আদলে শরীরে যে শীতলতার সৃষ্টি হচ্ছে তা এমন নিবিড় আলিঙ্গনে অনেকটাই কেটে গেছে। ধীরে ধীরে চোখ জোড়া খুলল তোরা, নিজেকে আবিষ্কার করলো আহানের বুকের মাঝে। আস্তে ধীরে মাথা তুলে তাকালো, সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে আহান। ঘুমাচ্ছে কিনা সেটা ঠিক বুঝে উঠতে পারলো না তোরা। চুলগুলো ছড়িয়ে আছে কপালে, একদম শান্ত বাচ্চাদের মতো লাগছে আহানকে। চোখ সরাতে ইচ্ছে করলো না একদমই তোরার। মৃদু হাসলো তোরা, আলতো স্পর্শে ছুঁয়ে দিল আহানের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গাল। নিজের অবস্থান বুঝে নজর বুলালে দেখলো আহান এক হাতে তার কোমরটা জাপটে ধরে রেখেছে, আরেক হাত পায়ের ওপরে রাখা। নিজের পায়ের অবস্থান দেখেই ভড়কে গেল তোরা। এক পা আহানের এক পায়ের ওপরে তুলে রেখেছে। এ মা সিসি! লজ্জায় কানটা গরম হলো তোরার। তড়িঘড়ি করে সিটকে সরে আসলো আহান, চোখ খুলল। এমন তরস্থ হয়ে সরে যাওয়ায় আহানের সবেমাত্র ঘুম লেগে আসা চোখ খুলে গেল। লালচে হয়ে ফুলে আছে চোখগুলো। দেখেই মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। এভাবেই লাফালাফি কেন শুরু করেছো তুমি? তোরা গাল ফোলালো। সে কখন লাফালাফি করলো? সরেই তো এসেছে শুধু। আহানের কথার উত্তর না দিয়ে জানালার দিকে সরে গেল। জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে। বিশাল খাদ আর সরু পথের পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে গাড়িটি। বাইরের পরিবেশটা দারুণ মোহনীয়। পূর্ব দিগন্তে উঠি উঠি সূর্যটাও মন মাতানো দৃশ্য লাগছে। হুট করেই আহান তোরার হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে সরিয়ে আনলো। তোরা অবাক প্রসন্ন হয়ে কিছু বলতে নিবে, তার আগেই আহান বলল, ওভাবে জানালার দিকে সরে যাচ্ছ কেন? বাসের ঝাঁকুনিতে তো উড়ে গিয়ে খাদে পড়বা। তোরা চোখটা কুঁচকে বলল গোমরা মুখ করে, আমি কি কোনো বাচ্চা যে জানালা দিয়ে বেরিয়ে যাব ঝাঁকিতে? তোমাকে দেখলেই তো গবলু বুবলু পিচ্ছি টাইপ ফিলিংস আসে। উড়ে যেতেই তো পারো, নট ইম্পসিবল।
তোরা মুখ ভ্যাংচালো। আহানকে ছাড়িয়ে আবারও জানালার ধারে সরতে গেলেই আহান চেপে ধরে রাখলো। তোরা ছোটখাটো হওয়ায় মাথাটা আহানের গলা পর্যন্ত ঠেকল। আহান তোরার মাথায় নিজের গালটা ঠেকিয়ে হেলান দেওয়ার মতো করে সিটে মাথা এলিয়ে দিল। চোখটা বন্ধ করে বলল, এইটুকুনি একটা পিচ্চি বউ, কাঁধে তো মাথা রাখাই যায় না। এক চুলও নড়াচড়া করব না, ঘুমাবো আমি। তো আপনি ঘুমান, নিষেধ কে করেছে? আমাকে এভাবে চেপে রেখেছেন কেন? সারা রাত আমার বুকটা দখল করে ঘুমিয়েছ, তখন কি আমি কিছু বলেছি? এখন আমি ঘুমাবো, ডোন্ট মুভ। বলেই চুপ করে গেল। তোরাও আর কথা বাড়ালো না। তখন প্রায় সকাল হতে শুরু করেছে, হয়তো 6টা কি 6:30 হবে সময়। প্রায় 1-1.5 ঘন্টা পরে বাসটা এসে ব্রেক কষল স্ট্যান্ডে। মৃদু ঝাঁকুনিতে আহান চোখ খুলে তাকালো। তোরাকে বলে উঠে দাঁড়ালে 2 সিটের সামনে থেকেই মাহিদ ও উঠে দাঁড়ালো। আহান, তোরা, মাহিদ, 3জনেই এসেছে। শুধু আমেনা খাতুনের হাঁটু কোমরের ব্যথার জন্য তিনি ঠিক করে হাঁটতে অবধি পারেন না, তাই এত দূরের পথ জার্নি করা তার পক্ষে অসম্ভব। রাইমাকেও এই অবস্থায় সুদূর পথ ভ্রমণ করায় একমত না ইমান সহ তার পরিবার। ইনসাফ আর রুবিও অসুস্থ মাকে শুধুমাত্র চুমকির ভরসায় রেখে আসতে পারেননি। তারা দুজন আসবেন, তবে বিয়ের দিন যদি সম্ভব হয়। মাহিদ আসতে না চাইলেও সকলের অনুরোধ আর তোরার জোরাজুরিতে বাধ্য হয়ে এসেছে। কয়েকদিন ছুটিতে আসে, এই সুযোগে একটু ঘোরাঘুরি হলেও মন্দ হয় না। আশেপাশের মানুষের প্রচণ্ড ভিড়। আহান এক হাতে লাগেজ, আরেক হাতে তোরার হাতটা ধরে নামলো। বাস থেকে নামতে দুটো অতি পরিচিত চেহারা দেখেই তোরা গালটা প্রসারিত করে এলো। আহা, অল্প বউ, কতদিন পরে দেখলাম, আসো মুখে আসো। বলেই বিহান এগিয়ে আসতে লাগলেই আহান বিহানের সামনে দাঁড়িয়ে বলল, কলহার ভাবি, বউ বলে মুখ ভেঙে দেব। বিহান মেকি ঘাবড়ানোর ভঙ্গিমায় বলল, এই দিল টুট গায়া। কই ভাবলাম অল্প বউ আসলে ওকে দেখেই বউ দেখার চক্ষু তৃষ্ণা মেটাবো। মাঝখান থেকে আমার বিয়ে বিদ্বেষী ভাইটা বউ বলে দিল। বিহানের বলার ভঙ্গিতে ফিক করে হেসে উঠল তোরা। আরমান এগিয়ে এসে তোরার সাথে কথা বলে আহান মাহিদের সাথে পরিচয় করিয়ে দিল ওদের। বিহান আরমানের সাথে আরো একটা ছেলে এসেছে, মিনু ফুপুর দেবরের ছেলে, নাম সিয়াম। সকলে বিহানের বলার ভঙ্গিতে ফিক করে হেসে উঠল তোরা। আরমান এগিয়ে এসে তোরার সাথে কথা বলে আহান মাহিদের সাথে পরিচয় করিয়ে দিল ওদের। বিহান আরমানের সাথে আরো একটা ছেলে এসেছে, মিনু ফুপির দেবরের ছেলে, নাম সিয়াম। সকলে স্বাগত ভাষণ স্বরূপ কথা বলে গাড়ি ঠিক করে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে পৌঁছাতেই চেনা পরিচিত কয়েক জোড়া মুখ দেখে তোরা খুশিতে ডগমগ হয়ে গেছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তনু, রুহি, জাইমা ছুটে এসে জড়িয়ে ধরলো। ভাবি ভাবি ভাবি, আই মিসড ইউ। আসতে এত দেরি হলো কেন বলো তো? আমরা এসে থেকেই ওয়েট করছি তোমার জন্য। বরাবরের মতোই চঞ্চল স্বভাবের রুহি হড়বড়িয়ে বলল। তনুও যোগ দিল, দুজন মিলে এমন গল্প জুড়ে দিল যেন উঠোনে দাঁড়িয়ে সব কথা সেরে ফেলবে। ততক্ষণে গাড়ি থেকে ব্যাগপত্র নামিয়ে আহান, মাহিদ, আরমান, বিহান সহ সিয়াম সকলে ঢুকল। মাহিদ ঢুকে সামনে তাকাতে স্তব্ধ হয়ে গেল যেন। দেখি শর্ত, আমার ছেলের বউকে বাইরে দাঁড় করিয়ে রাখবি তোরা? পরিচিত নারীর কণ্ঠ কর্ণগোচর হতেই তোরা সকুচিত তাকালো। গোল গাল চেহারায় প্রজ্বলিত মুখখানা দেখেই অধর বিস্তৃত করে হেসে এগিয়ে গেল মিনুর কাছে, 2 হাতে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপু আম্মা? তোমাকে ভীষণ মিস করেছি আমি। পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিল মিনু। তোরার কপালে আদর দিয়ে কপট অভিমান করে বলল, থাক থাক, কত যে মিস করেছো ফুপুকে তা তো মনেই পড়ে না তোমাদের। আমার তো ঠিকই মনে পড়ে, কিন্তু এমন একটা জল্লাদ ছেলে তোমার, কোথাও নিজে তো আসতেই দেয় না, আমাকেও নিয়ে আসে না। আরমান, বিহান এরা মিলে ওদের ব্যাগ নিয়ে ঘরের ভেতরে গেল। আহান এগিয়ে এসে ফুপুকে সালাম দিল, সাথে মাহিদও। ফুপু, ও মাহিদ তোরার তোরার ভাই তাই তো? ও তো আরেক আরমান। প্রথমে দেখে তো আমি আরমানই ভেবে বসেছি। আহানকে থামিয়ে বলল মিনু। হেসে উঠল সকলে। আসলে মাহিদের চেহারাটা কিছুটা আরমানের মতো, শুধু স্বাস্থ্য আর উচ্চতায় একটু বেশি হবে। সকলের কথাবার্তা চলমান
তখনই হাত ভর্তি মিষ্টির ব্যাগ নিয়ে প্রবেশ করলো আরেকজন। আরে, প্রফেসর সাহেবের আগমন ঘটলো তাহলে। এগিয়ে এসে মিনুর হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে জড়িয়ে ধরলো আহানকে। মাহিদের সাথেও কুশল বিনিময় করলো। তুরার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবিজান। আমিও এই বাদরগুলোর মতোই আপনার দেবর। বয়সে আহানের চেয়ে কয়েক মাসের বড় হলেও জীবন যুদ্ধে পিছিয়ে বিয়ের পিড়িতে দেরিতে বসতে হচ্ছে আর কি। তুরা খিলখিল করে হেসে উঠল ফুয়াদের কথা শুনে। সালামের উত্তর দিলেও ফুয়াদ বলল, সম্পর্কে সকলের বড় একমাত্র ভাবি হচ্ছেন আপনি। কিন্তু আহান ভুল কিছু বলেনি। দেখতে কিন্তু ক্লাস 8-9 পড়ুয়া বাচ্চাদের মতোই। বলেই সশব্দে হেসে উঠল ফুয়াদ, সাথে বাকি সকলেই। তোরা আর চোখে তাকালো আহানের দিকে। বজ্জাতটা ঠোঁট টিপে টিপে হাসছে। তোরার ভীষণ রাগ হলো। লোকটার হাড়ে হাড়ে ইতর বানা। কত বড় জাদ্রেল হলে এসব বলে বেড়ায় ভাবা যায়, তাও আবার নিজের বইয়ের নামে। এ বাড়িতে এসে পৌঁছাতেই সকাল 9টা বেজে গিয়েছিল। এখন দুপুর 3টা। দুপুর বললে ভুল হবে, প্রায় বিকেল হতে চলল। দুপুরের খাওয়া দাওয়া সেরে বড় ঘরে বসে আছে তোরা সকলের সাথে। এ বাড়িতে খুব বেশি লোকজন নেই। মিনু ফুপু, তার স্বামী আর ফুয়াদ, সাথে ফুয়াদের চাচা চাচি আর 2 ছেলে মেয়ে, সিয়াম আর ওর ছোট বোন। এ বাদে যারা আছে তারা সকলেই আত্মীয়। তনু, জাইমা, রুহি, বিহান আর আরমান। আর আজ তোরা আর আহান আর মাহিদ এসে যোগ দিয়েছে। মাহিদ এসেই ঘরে বসেছিল, শুধু খাবার সময় বেরিয়েছে। ওর চোখ মুখ কেমন যেন অন্যরকম ঠেকলো তোরার কাছে। মাহিদ তো বড়ই মিশুক স্বভাবের ছেলে, আর এখানে যারা আছে তারা সবাই তো ওর মতোই। তবুও কেমন একটা অস্বস্তি দেখলো তোরা মাহিদের চোখে। ওকে 2-3 বার জিজ্ঞাসা করলে জার্নি করাতে ক্লান্ত, তবে তোরা আহানের চোখে মুখে ক্লান্তি কম, বিস্ময় বেশি, হতবিহ্বলতা বেশি দেখেছে। পিচ্চি ভাবি, আপনাকে আহান ভাই ডাকছে। ছোট ছোট শব্দের বাচ্চা কণ্ঠস্বরে তোরা চিন্তিত কাটিয়ে সচকিত হলো। তার পাশে সাইমা দাঁড়িয়ে, সিয়ামের বোন। হবে হয়তো 6-7 বছরের বয়স, মাথায় দুটো ঝুঁটি করা, পরনে ফ্রক। আহান ভাই দেখি বউ ছাড়া থাকতেই পারছে না। যাও ভাবি যাও, তনু রম্য গলায় বলল। সাথে সকলে হেসে উঠল। তোরার বড্ড অস্বস্তি হলো। লজ্জায় মাথা কাটা যাচ্ছে যেন। এই লোকটা এত বজ্জাতপানা শুরু করেছে যে কিছুতেই মান সম্মান থাকছে না। এই দিয়ে 2 বার ডাকতে পাঠালো তোরাকে। এখানে আহানের সব কাজিন সহ ফুয়াদের চাচিও বসে আছে। সকলের সাথে বসে গল্প করছিল তোরা। কি এত কাজ যে বারবার ডেকে পাঠাচ্ছে লোকটা? তোরা গিয়ে তোমার আহান ভাইকে বলো আমি আসতে পারবো না এখন, ঠিক আছে? খিটমিট করে বলল তোরা। মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। সকলের সামনে আর মুখ থাকলো না। ও কে পিচ্ছি ভাবি বলে দৌড় নিতেই জাইমা ওর হাতটা ধরে বলল, এই দাঁড়া দাঁড়া, তুই ভাবিকে পিচ্ছি ভাবি কেন বলছিস? ভাইয়া বলেছে। কোন ভাইয়া? আহান ভাইয়া। আমাকে বলল যে তোর ভাবিকে বল আমি ডাকছি। আমি যখন বললাম আমি তো চিনি না ভাবিকে, তাহলে তখন কি বলবো? ওখানে গিয়ে দেখবি যেই মেয়েটা দেখতে সবচেয়ে পিচ্ছি সেটাই তোর ভাবি। তাই উনি পিচ্ছি ভাবি। বলেই ঝুঁটি নাচাতে নাচাতে দৌড়ে বেরিয়ে গেল মেয়েটা। সাইমার যাওয়ার পানে কিছুক্ষণ থ মেরে তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল সকলে। লাইক সিরিয়াসলি ভাই, কিন্তু মোটেও ঠিক করেনি এটা। 2 দিন পরেই একটা পিচ্চির মা হবে, অথচ তোমাকেই পিচ্চি বলছে। তোরা ভীষণ ক্ষেপে গেল। লোকটা এখানে এসে বেশি ইতরামি শুরু করেছে। পদে পদে হেনস্থা করছে, ঘাট হয়ে বসে রইল। কিছুতেই যাবে না সে অমন জাদ্রের লোকটার কাছে। কিন্তু তোরার ভাবনা ভঙ্গুর করে আবারও সাইমা এলো। পিচ্ছি ভাবি, ভাইয়া তোমাকে এখনই যেতে বললো না তো ঠ্যাং ভেঙে খোঁড়া করে রেখে দেবে বলেছে। সাইমার কথায় তোরা হতভম্ব হয়ে গেল। লোকটা কি শুরু করলো? পাগল টাগল হয়ে গেছে নাকি রীতিমতো? তোরা বসে থাকা অবস্থায় মিনু এলে তোরার হাতে নাস্তার প্লেটটা ধরিয়ে দিয়ে বলল, এতবার করে যখন ডাকছে শুনেই আসো না। আর আহান তো খুব বেশি তেল মশলা খাওয়া খাবার খায় না। দুপুরেও একদম এইটুকুনি খেয়েছে। এই নাস্তা নিয়ে ওকে দিও। অগত্যা উপায়হীন হয়ে তোরা প্লেট হাতে নিল। ফুপুকে না বলার স্পর্ধা বা ইচ্ছে কোনোটাই তার নেই। মনে মনে ভীষণ ক্রুদ্ধ হয়ে হাঁটা ধরল ঘরের দিকে। ঘরে ঢুকে ধপ করে প্লেটটা রাখলো।
কোমরে 2 হাত গুজে দাঁড়ালো আহানের দিকে তাকিয়ে। আহান একবারও তাকালো না, চিত হয়ে শুয়ে পায়ের উপরে পা তুলে টিভি দেখছে। এতক্ষণ ধরে ডেকে এখন তোরার দিকে তাকাচ্ছে নাও পর্যন্ত। রাগ তরতর করে বেড়ে গেল তোরার। অগ্নিমূর্তি হয়ে টিভির সামনে গিয়ে দাঁড়ালো একদম। আহান ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলেও তোরা টিভি দেখতে দিল না। থপ করে রিমোটটা রাখলো, মাথার চুলে হাত চালিয়ে দিয়ে বলল, আই অ্যাম এ সো হ্যান্ডসাম, বাট এভাবে না করে তাকালেও চলবে, ঠিক আছে? তোমারই তো বর, কেউ ছিনিয়ে নিয়ে যাবে না তো? তোরার মেজাজটা আকাশচুম্বী হয়ে গেল। ধপ করে এগিয়ে এসে আহানের চুল টেনে ধরে বলল, আমি পিচ্ছি না, আমি পিচ্ছি? আমাকে মানুষের সামনে অপমান করা বুড়ো লোক কোথাকার, পেট মোটা মাস্টার মশাই, কি আর সাধে বলি? আহান এক হাতে তোরার হাতটা ছাড়িয়ে নিয়ে ওর 2 হাত চেপে ধরে বলল, আরে কি করছো কি? চুলগুলো ছিঁড়ে ফেলবে নাকি? তোরা ছোটাছুটি করার চেষ্টা করলেও আহানের শক্তির সাথে পেরে উঠল না। শেষমেশ ক্লান্ত হয়ে ধপ করে বসলো খাটের ওপর। রাগের চোটে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো ঘন ঘন। আহান স্থির চাহনিতে তাকিয়ে থেকে মুখ এগিয়ে ফু দিল তোরার সারা মুখে। শীতল কণ্ঠে বলল, রাগ কমেছে বউ? তীর তীর করে উঠল তোরার সারা শরীর আহানের এরূপ নরম গভীর কণ্ঠস্বরে। দুম করেই মেজাজটা খারাপ হয়ে উড়ে গেল। তবুও প্রকাশ করলো না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আহান হাসলো নিঃশব্দে, এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে শাড়ির আঁচল ভেদ করে নরম পেটটা জড়িয়ে ধরলো। ঘাড়ে মুখ গুজে বলল, শাড়ি পরে তো এমনিতেই হট লাগছে, তার উপরে যদি মেজাজটাও হট করে ফেলো। এত হটনেস সামলাতে গেলে তো পাগল হয়ে যাব বউ। প্রচন্ড মোহগ্রস্ত নেশাযুক্ত শোনালো আহানের গলা। চোখ খিচিয়ে নিল তোরা। আহানের হাতের ওপরে হাত রেখে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আহান আরো জোরে চেপে ধরলো। কি করছেন? কেউ দেখে ফেলবে তো? দেখুক, আমার বউকে আমি ধরেছি, এতে দোষের কিছুই নেই। যদি দোষ করেই থাকে তবে সে করবে যে আমার রোম্যান্স দেখবে। তোরা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলো, কোনো রোম্যান্স না, ছাড়ুন আমাকে। আপনি ভীষণ খারাপ, ভীষণ 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 খারাপ। আমার সাথে কোনো কথা নেই। আপনি সকলের সামনে আমাকে পিচ্চি বলেছেন, আবার বলেছেন ঠ্যাং খোঁড়া করে রেখে দেব। গাল ফুলিয়ে বলল তোরা। আহান তোরাকে ঘুরিয়ে নিজের দিকে করলো। তোরা 2 হাত দুটো নিজের বুকের উপরে রেখে কোমর পেঁচিয়ে ধরে বলল, এসে থেকেই তো গল্প করে বেড়াচ্ছ। তোমার যে একটা স্বামী আছে সে খেয়াল আছে? কতবার ডাকছি বলো তো? কেন কেন ডেকেছেন? দেখছিলেন না আমি সকলের সাথে কথা বলছি, গল্প করছি, কেন ডাকবেন? আমার বউ পাচ্ছি না তাই। বউ আবার কিসের পায়, হ্যাঁ? চোখে মুখে উপচে পড়া কৌতূহল নিয়ে বোকা বোকা মুখ করে বলল তোরা। আহান ঠোঁট কামড়ে হাসলো, মুখটা আরো এগিয়ে নিয়ে ফিস ফিসিয়ে বলল, ওটা বোঝানোর জন্যই তো ডেকেছি। বলেই ঠোঁট দুটো আস্তে আস্তে এগিয়ে নিতে লাগলেই তোরার দিকে। তোরা চোখ টিপে বন্ধ করে আহানের শার্টটা খামচে ধরলো। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই হতেই দরজা থেকে শব্দ এলো, ভাইয়া। ফট করেই সরে গেল তোরা। আহানের বুকে ধাক্কা দিয়ে ছিটকে সরে গিয়ে দাঁড়ালো। তখনই ধপ করে দরজাটা খুললো ছাইমা। ওদের দুজনকেই অপ্রস্তুত অবস্থায় দেখে বলল, কি হয়েছে? তোমরা দুজন এমন করে আছো কেন? ফারিহা চলার গতি মন্থর হলো। পা দুটো থমকালেও পিছু ফিরে তাকালো না। সাদমান এগিয়ে গেল কয়েক কদম, খানিক উসকুস করে ভরাট গলায় কণ্ঠ খাদে নামিয়ে বলল, বাসায় যাচ্ছিস? তো শ্বশুরবাড়ি তো আর নেই যে সেখানে যাব। বাজ খাই গলায় বলল ফারিহা। সাদমান থতমত খেলো, কিন্তু বহিঃপ্রকাশ না করে খানিক জড়তা সমেত উসখুস করে পকেট থেকে কতগুলো 1000 টাকার নোট বের করে ফারিহার সামনে ধরে বলল, আম্মুর হসপিটালে থাকতে আমাকে টাকাগুলো ধার দিয়েছিলি সেটা। চমক প্রদত্ত চাহনিতে তাকালো ফারিহা, যেন চোখ থেকে অগ্নিবর্ষণ হবে। তার চেয়েও অধিক বেশি পীড়ন দেখতে পেল যেন সাদমান ফারিহার চোখে। এই মুহূর্তের জন্য ভেতরটা ধকধক করে উঠল। থমকে গেল সাদমান, কিন্তু পর মুহূর্তেই ফারিহার অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। আশেপাশে নজর বুলিয়ে যেন ধাতস্থ করলো নিজেকে। সাদমানের জড়তাপূর্ণ দৃষ্টিতে চোখ রেখে বলল, এই টাকাটা আমি নিতে পারবো না। কেন?
সাদমানকে পুরোপুরি তার বাক্যটা সম্পূর্ণ করতে না দিয়ে ফারিহা বলে উঠল, তোকে আমি টাকাটা দিয়েছিলাম কবে? কম করে হলেও মাসখানেক। আর যখন দিচ্ছিস তখন তোর প্রয়োজনের সময় ছিল, আর তখন তোকে দেওয়ার 100 টাকার ভ্যালিড আর 1000 টাকার সমান ছিল। তাই আমি এভাবে নেব না। পুরো কথাটাই সাদমানের মাথার উপর দিয়ে গেল। কি দিয়ে কি বলছে কিছুই বুঝলো না সে। বিভ্রান্তিকর চেহারা করে বলল, মানে মানে তোকে আমি 5,000 টাকা দিয়েছি, ইন্টারেস্ট সহ। আমার দিনের প্রতি ইন্টারেস্ট অ্যাড করলে দিতে হবে, বুঝলি? আর হ্যাঁ, দিন প্রতি বাড়াতে হবে অ্যামাউন্ট। এক চুলও ছাড় দেব না, মাইন্ড ইট। বলেই হনহন করে হাঁটা ধরল ফারিহা। সাদমান ওর যাওয়ার পানে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে ব্যাপারটা উপলব্ধি করতে পারল না। ফারিহা বেশ অনেকখানি দূরে চলে গেছে। ফারিহা দাঁড়া! সাদমান উচ্চস্বরে পেছন থেকে ডাকলো ফারিহাকে। ফারিহা একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। রিকশা থামিয়ে তাতে উঠে নিমিষে দৃষ্টি সীমানার বাহিরে চলে গেল। সাদমান চলার দূরত্বর গতি থামালো। বড় বড় শ্বাস ফেলে স্থির দাঁড়িয়ে দেখল ফারিহার চলে যাওয়া। বুকের ভেতরে আচানক চিনচিন ব্যথা আবির্ভাব স্পষ্ট টের পেল সে। হৃদপক্ষের প্রদাহটা যেন ক্রমেই ছড়াচ্ছে সর্বাঙ্গে। বারবার পলক ঝাপটানো ঘাড়ের পেছনের দিকে হাত দিয়ে এদিকে ওদিকে ঘুরল। না, যেই দেওয়াল আমি সর্বাত্মক চেষ্টাই করেছি সেটা ভাঙতে পারে না, এটা অন্যায়। যাই কিছু হোক, আমি কিছুতেই এরূপ ধৃষ্টতা দেখাতে পারি না। আপন মনে বিড়বিড়াল সাদমান। হাতে থাকা টাকাগুলো মুষ্টিবদ্ধ করে হাতে মুচড়ে গেল। এক পা করে পিছিয়ে গেল দৃষ্টির সামনেই স্থির রেখে। একসময় পিছু ঘুরে হাঁটা ধরল। চশমাটা খুলে ঝাপসা হওয়া চোখটা ডলে নিল। হয়তো রাস্তায় বিচরিত ধুলো বালি মুছতে, হয়তোবা অবাধ্য আবেগে। দুপুরের লোক সমাগমে ভরা বাড়িটা, গুনগুন কলরবে খিলখিলানির হাসি আর রান্নার মোমো গন্ধে মুখরিত বাড়ির উৎসব মুখর ব্যস্ত পরিবেশটা। বৃহত্তাকার আকৃতির নকশায় বাড়িটা একদম মাঝখানে উঠোন। তার একদম মাঝ বরাবর মাদুর পাটি বিছিয়ে বসেছে রুহি, জাইমা, তনু, তোরা সহ সকলে। হাতে হাতে গায়ে হলুদের ডালা, তত্ত্ব সাজাতে ব্যস্ত সকলে। শাড়ি, গহনা, ফুল আরও নানান রকমের ব্যবহার্য সামগ্রীতে সাজানো বর্গাকার গোলাকার ডালাগুলোতে একে একে রঙিন ফিতা দিয়ে বেঁধে রাখছে সবাই। আহা, শুধু মানুষের বিয়েই দেখে গেলাম, কবে যে নিজের বিয়ের ফুল ফুটবে, আর সেই ফুল কানে তুলে আমি উড়াধরা লুঙ্গি ড্যান্স দিব। তনুর গায়ে হেলে পড়ে টেনে টেনে কথাগুলো বলল রুহি। তনু এক ধাক্কা দিয়ে সরিয়ে রুহির বাহুতে চিমটি দিয়ে বলল, নিজের বিয়েতে কে লুঙ্গি ডান্স দেয় রে? বিয়ে পাগলা হয়ে কি সব ভুলে গেছিস? আগে বিয়েটা হোক, পাবলিকলি লুঙ্গি ডান্স, প্রাইভেটে অভদ্র প্রেম, সব ডান্স দিবিও। বলে খিলখিল করে হেসে উঠল রুহি। ওর কথা শুনে উপস্থিত সকলে হেসে দিল উচ্চস্বরে। তোরা চোখ রাঙিয়ে চুপ করতে বলে ইশারায় মিনু ফুপুকে দেখালো। চুপ করো তোমরা, এসব ফুপু আম্মা শুনলে প্রত্যেককেই কানমলা খেতে হবে, বুঝলে? ফুলের মালাগুলো সাজিয়ে রাখতে রাখতে বলল তোরা। রুহিও তোরার মতো করে গলার স্বরটা নামিয়ে ফিসফিসিয়ে বলল, কি করব বলো? আমাকে তো কেউ একটুও পর 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 বউ বলে ডেকে পাঠায় না। তারপর উনি ওনার মতো তো, তাই একটু উনি শখ হচ্ছে আর কি। আবারও আরেক দফা হেসে উঠল সকলে। তোরা রুহি কথায় লজ্জা পেলেও হাসি থামিয়ে রাখতে পারল না। এর মাঝেই তনু এগিয়ে এসে বলল, ফুয়াদ ভাইয়ার বইয়ের বয়স খুব বেশি না, ওই আমাদের মতোই হবে শুনলাম। এত বড় পরিবারে এসে সংসার গোছাতে পারবে তো? কেন পারবে না? তোরা কি পারেনি? ও তো বাপের এক মেয়ে, আদরের দুলালি। ও তো ছিলই, অল্প বয়সে বিয়ে, তাও হঠকারিতায়। ও কি মানিয়ে নেয়নি? এই তো লক্ষ্মী মেয়ের মতো সংসারও করছে, পড়াশোনাও করছে। না, ও বাড়ির লোকেরা, না আমার বাবু, কারোরই কোনো অভিযোগ নেই বৌমাকে নিয়ে। মিনু এসে এক এক করে ডালাগুলো হাতে তুলে নিতে নিতে বলল। তোরা হাসলো স্মিত মিনুর কথায়, কিন্তু তার মাঝেই ফোড়ন কেটে রুহি বলল, হ্যাঁ তাই তো। আর তোমার বাবু অভিযোগ কি করবে? সে তো বউকে দেখতে না পারলে 1 ঘন্টায় 6 বার ডাকে। সেটাই তো। তা ভাবিজান, কি জাদু করিয়া দেওয়ানা বানাইলে আমাদের প্রফেসর সাহেবকে? একটু আমাদেরও বলুন।
রুহি সুর ধরে তনুও বলল। তোরা বেশ শরম পেল ওদের এহেন কথায়, তাও আবারও বড়দের মাঝে। এরই মাঝে মিনু যা অর্থাৎ সিয়াম সাইমার মা এসে বলল, হয়েছে, কখন থেকে মেয়েটাকে জ্বালাচ্ছ তোমরা বলো তো? খুব দুষ্টু হয়েছ, ও কিন্তু সকলের বড় ভাবি। আর তুমিও বলিহারি, দুটো বসিয়ে দাও এগুলোকে, ঠিকই চুপ করে যাবে। তোরা জবাবে শুধু হাসলো। সকলকে খোশ গল্পতে মশগুল থাকলেও তোরার চোখ গেল জাইমার দিকে। কাল এসে থেকেই লক্ষ্য করছে তোরা ব্যাপারটা। মেয়েটা কেমন যেন চুপচাপ করে থাকছে, কেমন একটা বিচলিত অস্থির দেখাচ্ছে ওকে। সকলের মাঝে থেকেও যেন নেই। ওর পায়ের দিকে তাকাতেই তড়িৎ চমক প্রদত্ত চাহনি দিল তোরা। বিস্ফোরিত চাহনিতে তাকালো ওর পায়ের দিকে। জাইমার দিকে চেয়ে দেখলো ও আনমনা হয়ে একটা গাঁদা ফুল হাতে নিয়ে পাপড়ি ছিঁড়ছে একটা একটা করে। তোরা এগিয়ে গিয়ে কিছু বলবে তার আগেই বাড়ির চৌহার্দি থেকে ছেলেগুলোর কণ্ঠস্বর ভেসে আসতেই সেই দিকেই চোখ গেল। সকালবেলা করে সব ছেলেগুলো একসাথে বেরিয়েছিল বাজার করতে। সন্ধ্যায় ফুয়াদের গায়ে হলুদ, সেই সুবাদে বাজারে গিয়েছিল সব ছেলেরা। আহান তো গিয়েছিল সাথে, মাহিদও বাদ যায়নি। বাজারের ব্যাগগুলো রেখেই তড়িঘড়ি করে ঘরে ঢুকলো আহান। সকালে গোসল করেই বেরিয়েছিল, কিন্তু এমন ঠান্ডা আবহাওয়াতে ঘেমে গেছে বাজারের ভিড়ে। ওয়াশরুমে ঢুকে হাত পা ধুয়ে চোখ মুখে পানি দিয়ে বেরোলো। ওয়াশরুম থেকে বেরিয়েই দেখলো তোরা দাঁড়িয়ে, হাতে শরবতের গ্লাস। তোয়ালেটা হাতে নিতে গিয়েও নিল না আহান। চোখ মুদে তাকালো তোরার দিকে। পরনের গোলাপি রঙের একটা পাতলা সুতির শাড়ি। হুট করেই আহান উপলব্ধি করলো তোরা আর সেই কিশোরীদের মতো দেখতে নেই। তার চেহারায় কেমন যেন পরিপূর্ণতার ছাপ পড়েছে। গায়ের গড়ন, চেহারার উজ্জ্বলতার বৃদ্ধি, সব মিলিয়ে তাকে দেখলে বউ বউ লাগে। আহানের বউ। ধপ করে উঠল আহানের হৃদয়স্থল। এক পা এক এক পা করে এগিয়ে গেল। তবে এবার তোরা নিজেও এগিয়ে এলো। মাঝামাঝি দূরত্ব ঘুষিয়ে বা হাতের শাড়ির আঁচলটা টেনে আহানের কপালটা মুছে দিতে দিতে বলল, বাজার করার অভ্যাস তো নেই, নিশ্চয় ক্লান্ত হয়ে পড়েছে। আপনি শরবত খান, আমি খাবার আনছি। আহান প্রতি উত্তর করল না। তোরার হাত সমেত গ্লাসটা ধরে মুখে নিয়ে ঢকঢক করে অর্ধেক শরবতটা খেয়ে বাকিটা তোরার মুখের সামনে ধরল। এটা আমি আপনার জন্য এনেছি, আমাকে কেন দিচ্ছেন? চুপ, খাও চুপচাপ। বলেই তোরা না চাইতেও জোর করে খাইয়ে দিল আহান। গ্লাসটা পাশে রেখে দু হাতে তোরার কোমরটা বন্ধনে জড়িয়ে বলল, স্বামীর সাথে শেয়ার করে খেলে পেয়ার মহব্বত বাড়ে, জানো না? পরেক্ষণেই আবার নিজেই বলো, অবশ্য জানবেও বা কি করে, এখন তো আর আমাকে আগের মতো স্বামী স্বামী বলেও না, আমাকে তো চোখেই পড়ে না তোমার। আহানের মেকি অভিমান মিশ্রিত মুখ দেখে হাসলো তোরা। হাত তুলে চিকন আঙ্গুলগুলো চালিয়ে দিল আহানের কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলোতে। নরম গলায় বলল, আগে তো আমার স্বামীর মনেই থাকতো না যে তার একটা বউ আছে, তাই বারবার ডেকে ডেকে মনে করিয়ে দিতাম। এখন তো আর ভুলে যায় না, তাই বারবার মনে করিয়েও দিতে হয় না। আহান এগিয়ে এসে তোরার ললাটে অধরে স্পর্শ করলো। বেশ খানিকটা সময় নিয়ে ঠোঁট দুটো চেপে রাখলো তোরার কপালে। পরম যত্নে ছোট আদর দিয়ে তোরার গালে হাত রেখে বলল, কি করব বলো বউ? বউ আমায় এমন প্রেমে ফেলেছে যে বউ ছাড়া আর ভালোই লাগে না। ফিক করে হেসে দিল তোরা, সাথে আহানও। আনন্দ আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলো তোরা আহানকে। বুকের মাঝে মাথাটা চেপে আঁকড়ে ধরলো পিঠ। আহান দুই হাতে আগলে নিবে তখনই, সরি সরি সরি, বরং রং টাইমে এন্ট্রি করে ফেলেছি আমি। কিন্তু আমি কিছুই দেখিনি। হ্যাঁ, খালামণি ডাকছিল, তোমাদের রোম্যান্স শেষ হলে চলে এসো। বলেই ঝড়ের বেগে এসে হাওয়ার বেগে উধাও হয়ে গেল। তোরা মুখটা তুলে চেহারাটা দেখার আগেই দৌড়ে চলে গেছে তনু। ভীষণ লজ্জা পেল তোরা এহেন কাণ্ডে। এই বাড়িতে এসে একটু বউকে আদরও করতে পারি না ছাতা। চুমু দিতে গেলে এ চলে আসে, জড়িয়ে ধরলে ও চলে আসে। এভাবে চলতে দেওয়া যাবে না, তা না হলে হাবা আর গোবা আসবে কি করে বউ বলো তো? গাল ফুলিয়ে বলল আহান। তোরা হতবাক হয়ে তাকিয়ে রইল আহানের দিকে। লোকটা দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে, এর সামনেই থাকা যাবে না। তাই কিছু না বলেই এক ছুটে বেরিয়ে গেল তোরা। কি হয়েছে? দরজা খুলবি তো, না হলে কি হয়েছে জানবো কি করে বলতো? এই আপু, দরজা খুলছিস না কেন? কি হয়েছে বল না।
রিমঝিম আর তার মা অনিতা অনেকক্ষণ ধরেই দরজা ধাক্কিয়ে যাচ্ছে ফারিহার ঘরের। খোলার নাম ও নিশানা কোনোটাই নেই মেয়েটার। দরজা খোলা তো দূর, সাড়াও পর্যন্ত দিচ্ছে না। এই পর্যায়ে এসে অনিতার বেশ দুশ্চিন্তা হলো। বদ্ধ ঘরের ভেতরে কোনো বিপদ হলো না তো? মেয়েটা অসুস্থ হয়ে যায়নি তো? ভাবতেই আতঙ্কিত হয়ে আরো জোরে করাঘাত করলো দরজায়। ফারু, মা, খোল না দরজাটা। ছোট মাকে বল কি হয়েছে, সারাদিন খাসনি, অসুস্থ হয়ে যাবি তো। কি হয়েছে অনিতা? ফিরোজ ইসলামের গলা শুনে ঘুরে তাকালো অনিতা। সবেমাত্র ফিরেছেন ফিরোজ অফিস থেকে। হাতের ব্যাগটাও এখনো রাখেননি। পায়ের জুতা খুলে এগিয়ে এলো ফিরোজ। অনিতার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে ঘন ভুরু যুগল আরো কুঞ্চিত করলো তার। দেখুন না ভাই, কখন থেকে ডাকছি, দরজা খোলা তো দূর, কথা অবধি বলছে না মেয়েটা। কি হয়েছে, কিছু বলবে তো বলো। দুপুরের আগে বাড়ি এসে দরজা লাগিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, অথচ বেরোনোর নাম গন্ধই নেই মেয়েটার। অনিতার বিরতিহীন কথাগুলো শুনে ললাটের ভাঁজ তীব্র থেকে তীব্রতর হলো ফিরোজ ইসলামের। হাতের অফিস ব্যাগটা রিমঝিমের হাতে ধরিয়ে দিয়ে দরজাতে 3টা টোকা দিলেন। নরম গলায় বলেন, ফারু, কি হয়েছে মা? দরজা কেন খুলছিস না? দেখ, বাবা এসেছি তো। ফিরোজ সাহেবের কথা শেষ হওয়ার মিনিট খানেকের মধ্যে খুলে গেল দরজা। অনিতা বেগম চিন্তিত হয়ে ঘরের ভেতরে তাকাতেই দেখল ভার্সিটি থেকে এসে জামাটা অবধিও সে পাল্টায়নি। চুলগুলো এলোমেলো, চোখ দুটো কেমন যেন ফোলা ফোলা। ফারু, কি হয়েছে তোর, এ অবস্থা কেন? জবাব না দিয়ে ঘরের ভেতরে চলে গেল ফারিহা। ফিরোজের চোখের ইশারায় অনিতাকে আশ্বস্ত করলেন, নিজে ব্যাপারটা সামলে নেবে বলে ভেতরে গেলেন। ফারিহা চোখ মুখ কুঁচকে খাটের কোনায় বসে আছে। ভদ্রলোক এগিয়ে গিয়ে বসলো পাশে। ফারিহার মাথায় হাত রেখে বলেন, কি হয়েছে বলতো মা, কিসের জন্য এত আপসেট তুই? কে তোকে রাগিয়েছে শুধু বল আজ। তার একদিন কি আমার একদিন। ভীষণ অপ্রত্যাশিত বাবার এতটুকু আদরেই যেন মিলিয়ে গেল মেয়ের মন। ঝট করে জড়িয়ে ধরলো বাবাকে, ফুপিয়ে কেঁদে দিয়ে বলল, ও খুব খারাপ বাবা, আমাকে কষ্ট দিয়েছে, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। কপালে বলি রেখার ভাঁজ পড়ল অসংখ্য। তবুও শান্ত কণ্ঠে বলেন, কে কষ্ট দিয়েছে তোকে? ওই ভদ্রলোকের ছা, চশমা পরা চেঙ্গিসটা তোকে বকেছে? ধপ করে উঠে বসলো ফারিহা। বাবার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, বাবা, আমি কিন্তু তোমার সাথেও কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি কিছুই বলছি না, তুই বলতো কি বলেছে তোকে? ফারিহার চোখের পানি মুছল গলার ওড়নাটা দিয়ে। খানিক ধাতস্থ হয়ে বলতে আরম্ভ করলো। পুরোটা শুনে ফিরোজ ইসলাম খানিকটা চুপ করে রইল। পর মুহূর্তে চেহারায় গুরু গাম্ভীর্যের ছাপটা গমগমে স্পষ্ট রূপে প্রকাশ করে রাগান্বিত গলায় বলল, বিটকেলটার সাহস দেখে অবাক হচ্ছি, ওর বুকের পাটা কত বড় সাহস হয়েছে যে আমার মেয়েকে কষ্ট দেয়, কাঁদায়। ওর হাড় আর মাংস আমি আলাদা করব। বাবা, আবারও বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি যাও তো যাও, তোমার সাথে কথা বলাই উচিত হয়নি আমার। চেঁচিয়ে উঠে বলল ফারিহা। ফিরোজ ইসলাম হাসলেন গা দুলিয়ে। বাবার হাসি যেন রাগে আগুনে ঘি ঢালার মতো করে কাজ করলো। আবারও উত্তেজিত হয়ে কিছু বলবে, তার আগেই ফিরোজ বলেন, ঠিক আছে মা, ঠিক আছে, আর বলছি না। নিজে যখন 14 গোষ্ঠীর নাম তুলে আনে তখন কিছুই না, আমি বললেই দোষ। ভালো এখন তো বাবা কিছুই না, তাই না? ফারিহা আবারও তেতো গেল, তবু অসহায় গলায় বলল, তুমি অন্তত এমন বলো না বাবা, আমার মা বাবা দুজনেই তো তুমি। এক হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলো, তুই তো আমার সব রে মা। তোর মা ছেড়ে যাবার পর থেকে তোকে নিয়েই তো বেঁচে আছি। তোর চোখের পানি আমি একদমই সহ্য করতে পারবো না। আমি কালই যাব, তুই আর একটুও মন খারাপ করবি না। এখন চল তো, ছোট মা পুডিং বানিয়েছে তোর জন্য। রিমঝিমও তোকে ছাড়া খাবে না বলেছে। এখন শিগগিরই উঠে ফ্রেশ হয়ে আয়, কেমন? ফারিহা লক্ষ্মী মেয়ের মতো করে বাবার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফিরোজ ইসলাম উঠে গেলে ফারিহাও ওয়াশরুমের দিকে গেল ফ্রেশ হতে।